সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফ এবং পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়। আজ আমরা আলোচনা করব পিকেএসএফের সহযোগিতায় সহযোগী সংস্থাসমূহের আয় বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব AQM গুলাম মাওলা। আমাদের সাথে আরও রয়েছেন পিকেএসএফের সহযোগী সংস্থা শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব নাজিম উদ্দিন মোল্লা। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ পর্যায়ক্রমে কার্যক্রম সম্প্রসারণ করছে সারা দেশব্যাপী। রাজশাহী অঞ্চলে পিকেএসএফের অর্থায়নে গড়ে ওঠা নানা আয় বৃদ্ধিমূলক কার্যক্রম কিভাবে মানুষের অবস্থার পরিবর্তন করছে সে বিষয়ে একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একসময় আমাদের দেশের প্রায় সব বাড়িতে মাটির তৈরি তৈজসপত্রের ব্যবহার থাকলেও এখন এ ব্যবহার নাই বললেই চলে। মাটির তৈজসপত্র তৈরির উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এর বিক্রয় মূল্যও বেড়ে যায়। বাজারে মৃৎশিল্পের কিছু পণ্যের চাহিদা থাকলেও বাড়তি পুঁজির অভাবে অনেকেই পূর্বপুরুষের এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যায়। তাদের এ দুঃসময়ে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে এসে দাঁড়ায়। চায়না রানী নামে একটা সদস্য আছে, যেখানে আমরা তাকে শুরু থেকে ঋণ সহায়তা দিয়ে আজ পর্যন্ত তাকে 2,30,000 টাকা পর্যন্ত ঋণ দিতে পেরেছি এবং সে ভালো আছে। এরকম আরও একটা উদাহরণ যদি বলি, মহারাজপুর ফিল্ডের হাটে মোহাম্মদ আক্তারুল ইসলাম এর ফার্নিচারের দোকান, তাকে বর্তমানে 1,60,000 টাকা ঋণ দেওয়া আছে। তারাও প্রথমে অল্প করে ঋণ নিয়েছিল, দিয়ে আস্তে আস্তে ব্যবসাটা শুরু করতে করতে এখন তার ফার্নিচারের দোকানে 6-7 জন কর্মচারী খাটছে। এইরকম আমরা আমার এলাকায় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে খুঁজে বের করে ঋণ সহায়তা দিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারোঘরিয়া গ্রামের ননী গোপাল পালও বংশ পরম্পরায় মাটির তৈজসপত্র তৈরি করেন। আমি আমার স্ত্রীর মাধ্যমে 2 লক্ষ টাকা লোন নিয়েছি। লোন নিয়ে মাটির ব্যবসা করছি এবং আগের চাইতে অনেক ভালো আছি। তিনি 13 বছর পূর্বে পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে পুরো দমে এ ব্যবসা শুরু করেন। প্রয়োজনীয় পুঁজি পেয়ে তার ব্যবসায় আগের চেয়ে অধিক লাভ হতে থাকে। এই কয়েক বছরের ব্যবধানে তিনি পাকা মার্কেট করেছেন ও তার ছেলেকে আলাদা দোকান করে দিয়েছেন। আসবাবপত্রের চাহিদা বাসাবাড়ি, অফিস আদালত সব ক্ষেত্রেই রয়েছে। আসবাবপত্রের ক্ষেত্রে কাঠের তৈরি আসবাবপত্রের চাহিদাই শীর্ষে রয়েছে। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে কাঠের আসবাবপত্র তৈরির কারখানাতেও পুঁজি সরবরাহ করে আসছে। এমনই একটি কারখানা হল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর বাজারের আক্তারুল ইসলামের ফার্নিচার মার্ট। কয়েক বছর আগে অন্যের দোকানে কাজ করলেও তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে নিজেই ফার্নিচার মার্ট গড়ে তোলেন। আমি 13 বছর যাবতীয় ফার্নিচারের ব্যবসা করছি। প্রয়াসের কাছ থেকে 20 থেকে 30,000 টাকা নিই। তারপর এখন আমার ঋণের পরিমাণ 1,60,000 টাকা। মোটামুটি এই ফার্নিচার করে ভালো আছি, আমার ব্যবসা ভালোই চলে। এখন তার ফার্নিচার মার্টে বেশ কয়েকজন কর্মী কাজ করে জীবিকা নির্বাহ করছে। 6 বছর ধরে আমি এখানেই কাজ শিখেছি এবং আমি 6,000 টাকা মাসে টাকা বেতন পাই। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে শুধু প্রাতিষ্ঠানিক ব্যবসা বা কারখানা গড়তেই সহযোগিতা করেন না, এর পাশাপাশি নিজ বাড়িতে উৎপাদনমুখী কার্যক্রমেও আর্থিক সহায়তা করে আসছে। রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুর রহমান পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা নিয়ে নিজ বাড়িতে মিষ্টি, খাজা, জিলাপি, সন্দেশ সহ নানা মুখরোচক খাবার তৈরি করছেন। আমি প্রথম ওই ওয়াশিনগরের ব্যবসা করতাম মোহনপুরের হাটে, মানে এগিলতলার হাটে। ওই দেখা যায় যে গোটা বছরের মধ্যে ওই 2 মাস 3 মাস ব্যবসা করে গোটা বছরই বেকার ঘোরা লাগে। আমি চিন্তা করলাম যে একটা আমার স্থায়ী ব্যবসার দরকার।
তখন আমি এই জিনিসগুলান কাজগুলান অন্য দোকানদারের বাড়ি যায় আমার শিখা ছিল, তখন থেকে আমি মিষ্টির দোকান করবো সিদ্ধান্ত নিলাম। তারপরে টাকা ঢুকিয়ে তখন একটু শর্ট, তখন শতকুল থেকে 10,000 টাকা লোন নিলাম, নিয়ে তখন থেকে এই ব্যবসাটা আমি আরম্ভ করলাম। পরে বছরে আবার 1,20,000 নিলাম। এই মাল তখন থেকে পাইকারি হইতে রইলো কিছু। তারপরে বাড়িঘর ছিল না আমার, এই সাধারণভাবে মাটির বাড়ি ছিল, টিনের ছাপড়া করে থাকতেছিলাম, ওই অবস্থায় দোকান করেছিলাম। তারপরে এই বাড়িটা করলাম। এই খাবার তৈরিতে তার স্ত্রীও সহায়তা করেন। তিনি প্রতিদিন রাতে ও ভোরে এসব পণ্য তৈরি করে সকালে স্থানীয় বাজারে নির্দিষ্ট একটি জায়গায় বসে বিক্রি করেন। এই ব্যবসায় আয় দিয়ে তিনি পাকা বাড়ি করেছেন ও সন্তানদের মানুষ করে বেশ সচ্ছল জীবনযাপন করছেন। সুধী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম মৃৎশিল্প, ফার্নিচার মাঠ এবং মিষ্টি তৈরি সম্পর্কে আলোচনার পালা। আলোচনার প্রথমেই জনাব গোলাম মাওলা, আমরা প্রতিবেদনের মৃৎশিল্প সম্পর্কে একটি কাজ দেখলাম। আমরা জানি যে সময়ের সাথে সাথে এই কাজটি অনেকটা হারিয়ে যেতে বসেছে। এই যে শিল্পটা হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, সেই সম্পর্কে যদি একটু আলোকপাত আরম্ভ করেন আর কি। আমি হারিয়ে যাচ্ছে বলবো না, আমি বলবো যে এটার একটা রুচির পরিবর্তনের কারণে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে, ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আমরা এখন আর সেই মাটির হাঁড়িতে রান্না করি না, মাটির হাঁড়িতে মিষ্টি নিয়ে যাই না, মাটির শানকিতে আমরা ভাত খাই না, সেটা আমরা পিছনে ফেলে এসেছি। কিন্তু আমরা এখন আমাদের মা বোনেরা মাটির গয়না ব্যবহার করছে, নানা রকম শোপিস তারা ঘর সাজানোর জন্য ব্যবহার করছে, ফ্লাওয়ার ভাস ব্যবহার করছে। বাড়িতে আমরা যে এখন ফুলের টব ব্যবহার করছি, সেখানে দেখবো যে নানান ধরনের ডিজাইনের ফুলের টব আছে। চায়ের কাপ তৈরি করছে, টালি, যেটা আমাদের ঘরের চাল তৈরি করার জন্য টালি, আমরা জানি যে সেই টালি বিদেশেও রপ্তানি হচ্ছে। তার ফলে হচ্ছে যে একটা বৈচিত্র্য আসছে রুচির পরিবর্তনের কারণে, চাহিদার পরিবর্তনের কারণে। বিষয়টা হচ্ছে যে আমাদের যে গ্রামের যে কুমোরপাড়া আছে, যে কুমোররা আছে যারা পেশাগতভাবে কাজটা করছেন, তারা এই নতুন আঙ্গিকে নিজেদেরকে মানিয়ে নিতে পারছেন কিনা। তা আমরা দেখছি যে কিছু জায়গায় মানিয়ে নিতে পারছেন, যেখানে একটা সমর্থন আছে, সাপোর্ট আছে, সেখানে মানিয়ে নিতে পারছেন, আর যেখানে এই সাপোর্টটা নেই সেখানে অনেকে হারিয়ে যাচ্ছেন। তো এই জায়গাতেই আসলে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে জনাব নাজিমউদ্দিন মোল্লা। আপনারা ক্ষুদ্র উদ্যোগের আওতায় আপনারা সহযোগিতা করে থাকেন সদস্যদেরকে, এবং এই যে কামার বা কুমার এদেরকেও আপনারা ঋণ দিয়ে থাকেন। আগের যে হাঁড়িটা, সেই হাঁড়িটা দেখা যায় না, বা হাঁড়ির ব্যবহারটা দেখা যায় না, সেই জায়গায় হয়তো প্রতিস্থাপিত হয়েছে অন্য ধাতব পদার্থ দিয়ে বা প্লাস্টিক পণ্য দিয়ে। এখানে হয়তো আমাদের সেই ট্র্যাডিশনাল যে কোমর যারা রয়েছে তারা কিন্তু অনেকটা সম্পৃক্ত নয় আর কি। তো তাদেরকে যদি আমরা এই শিল্পে এই রুচির পরিবর্তন ঘটাতে চাই, তাহলে আমাদের আসলে কি করা দরকার বলে মনে করছেন? এই মৃৎশিল্প শুধুমাত্র মৃৎশিল্প নয়, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য। এটা বহুকাল থেকে আমরা দেখে আসছি, এই কাজের সাথে বহু মানুষ সম্পৃক্ত ছিল, এবং আমরা ছোটবেলা মনে করতে পারি যে শখের হাঁড়ি বানাতো তারা, দেখতে খুব সুন্দর লাগতো। তো স্যার যেটা বলেছেন সত্য কথা বলেছেন, যে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আমাদের এই পরিবর্তনটা হয়েছে। তো আমরা যদি তাদেরকে যুগ উপযোগী শিক্ষা দিতে পারি, ট্রেনিং দিতে পারি, আমরা যদি তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা সম্ভব। পাশাপাশি আমি মনে করি যে মানুষকে সচেতন করা দরকার। আমরা যে বিকল্প পণ্যগুলো ব্যবহার করছি, সেক্ষেত্রে এই মৃৎশিল্পের উৎপাদিত পণ্যগুলো আমাদের পরিবেশ বান্ধব এবং খুব সুন্দর। এটা মানুষকে সচেতন করতে পারলে এই শিল্পটা বেঁচে যাবে, ধরে রাখা সম্ভব। আমরা প্রতিবেদন যেটা দেখেছি তার কিন্তু বিকাশ ঘটেছে জনাব মাওলা, সেটা হচ্ছে যে এদেরকে বাঁচানোর কথা আপনি বলেছেন আর কি, তাহলে তার পণ্যের একটা বিক্রির বিষয়টা সামনে এসে যায়। এই যে বিপণন ব্যবস্থা, এই যে মানুষের রুচির পরিবর্তন ঘটেছে, সে দিক থেকে সে একটা কাঙ্ক্ষিত পণ্য চায়, সেই কাঙ্ক্ষিত পণ্যটা আবার তৈরি হলো আপনারা প্রশিক্ষণ দিয়ে, প্রযুক্তি দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করলেন, কিন্তু এটার মিলনটা কীভাবে, মানে এই যে ডিসপ্লেগুলো, এখানে কি পিকেএসএফ কাজ করছে কিনা, বা পিকেএসএফ
বর্তমানে খুব বড়ই বেশ কিছু পরিকল্পনা নিয়েছে, যেমন পিকেএসএফ শ্যামলীতে তার একটা নিজস্ব ভবন তৈরি করছে যেখানে বিক্রয় কেন্দ্র থাকবে এবং সেখানে যারা বিভিন্ন গ্রামে গঞ্জে যেসব আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তারা সরাসরি তাদের পণ্যটা বিক্রয় করতে পারবে, এই একটা বিষয় আছে। এবং এখানে এই সমস্ত পণ্য স্থান পাবে, এই পণ্যগুলো স্থান পাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের একটা ই মার্কেটিং প্ল্যাটফর্ম করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেখানে এটা একটা ভার্চুয়াল মার্কেট হবে এবং সেই মার্কেটে হচ্ছে দেশের প্রত্যন্ত এলাকায় যারা উদ্যোক্তা আছেন তাদের পণ্যগুলো প্রদর্শিত হবে এবং সেখানে দেশে এবং বিদেশে এটা বিপণনের একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কাজগুলো যেমন আছে, একই সাথে হচ্ছে যে পিকেএসএফ তো অর্থায়ন করছে, অর্থায়নের পাশাপাশি এই ক্ষুদ্র উদ্যোক্তাদের যারা মৃৎশিল্প করছেন তাদের সামর্থ্য উন্নয়নের জন্য কিন্তু পিকেএসএফ বিভিন্ন কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ দিচ্ছে এবং পিকেএসএফ এই জন্য সম্প্রতি আরেকটি বর্ধিত আকারে কিছু প্রকল্প গ্রহণ করেছে। অর্থায়ন আপনি বলছিলেন যে এদেরকে ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন, এই অর্থায়নের আসলে পরিমাণটা কত? সম্প্রতি তো অনেক পরিবর্তন ঘটেছে পিকেএসএফের কার্যক্রমে, অর্থায়নের পরিধি তো বেড়েছে বোধ হয়। সেটি অর্থায়নের পরিধি বেড়েছে। একটা সময় আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত একজন উদ্যোক্তাকে অর্থায়ন করতাম, এটা এখন বেড়ে 10 লক্ষ টাকা পর্যন্ত হয়েছে, যেটা একজন ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন করতে হবে। এবং আমরা যেটা করছি আসলে এটা আমরা দেখছি যে ক্ষুদ্র উদ্যোগ হচ্ছে একটা কর্মসংস্থানের উপায় এবং এই ক্ষেত্রে হচ্ছে যে একজন উদ্যোক্তা এই যে উনি 5 লক্ষ বা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিচ্ছেন, সেইখানে হচ্ছে যে উনি আসলে 5 জন 10 জন অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন এবং উনি হচ্ছেন একটা কেন্দ্রবিন্দু, উৎপাদনের কেন্দ্রবিন্দু, যেখানে আমাদের বায়ার যারা আছেন তারা ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে তার কাছে যে চাহিদা প্রেরণ করছেন সেই অনুযায়ী তিনি উৎপাদন করছেন এবং বিক্রয় করছেন এবং এখানে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব নাজিমউদ্দিন মোল্লা। এখন 10 লক্ষ টাকা পর্যন্ত পিকেএসএফ সহায়তা করছে আর কি। এখানে তো ঝুঁকিটাও সাংঘাতিকভাবে কাজ করছে। আগে 1 লক্ষ টাকা দিত, এখন 1 লক্ষ টাকা দিয়ে সে জায়গায় এখন 10 লক্ষ টাকা দিচ্ছে। এই ঝুঁকিগুলি কীভাবে পরিমাপ করেন? এই যে আমরা প্রতিদিন দেখলাম যে মৃৎশিল্পের জন্য অর্থ নিয়েছে, ফার্নিচার মার্টের জন্য তারা অর্থায়ন নিয়েছে। ঝুঁকিগুলো প্রথমত আইডেন্টিফাই করা এবং সেগুলি নিরোধ করা, নিরসনের কার্যক্রম গ্রহণ করা, এটা কিভাবে ঘটে থাকে এবং আপনারা তো সরাসরি মাঠ পর্যায়ে কাজগুলি করছেন আর কি, সেই আলোকে যদি একটু বলুন। আসলে আমরা যদি এই কাজগুলোর জন্য তাদেরকে প্রশিক্ষিত দক্ষ করে তুলতে পারি, কাজগুলোর উপযোগী করে যদি তুলতে পারি, তাহলে ঝুঁকি অনেকখানি হ্রাস পায় এখানে। 1 নম্বর প্রশিক্ষণ। দ্বিতীয় কথা হলো যে আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে মানুষ কিছু করতে চায়, তারা সহায়ক পরিবেশ পাইলে ভালো কিছু করতে পারে। তো আমার মনে হয় যে তাদেরকে যদি সেই পরিবেশটা সৃষ্টি করে দেওয়া যায় তাহলে অনেকখানি ঝুঁকি এখানে কোয়ালিটি একটা বিষয়, যে আমরা যদি সে অর্থ নিয়ে পণ্য উৎপাদন করে এবং সেই পণ্য যদি বাজার না থাকে সে আবার কিন্তু ঝুঁকিতে পড়ে যায়, সেটাও আমাদের একটা দেখার বিষয় আছে। এবং কোয়ালিটির সাথে আবার প্রযুক্তির একটা সম্পর্ক, এইভাবে যদি বিষয়টা নিয়ে আসা যায় আর কি, যে কাজই করুক না কেন। ফার্নিচার মার্ট দেখলাম, মৃৎশিল্প দেখলাম, তো সেই ক্ষেত্রে কি আপনারা যখন ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন করে থাকেন তখন কি এই কোয়ালিটি, পণ্যের কোয়ালিটির গুণগত মানটা দেখেন আপনারা? জি, পণ্যের কোয়ালিটি এটা আমরা দেখি এবং সেক্ষেত্রে যদি পণ্যের কোয়ালিটি ভালো হয় তাহলে যদিও কোনো ক্ষেত্রে বাজার লিঙ্কেজটা করা একটু কঠিন হয়ে যায়, তারপরে এই লিঙ্কেজটা করে দিয়ে গেলে ঝুঁকিটা অনেকখানি কমে যায় এবং তারা স্বাচ্ছন্দ্যে সেই পণ্যটাও ঠিকমতো উৎপাদনও করতে পারে, বিপণনও করতে পারে এবং সময় মতো টাকাটা ফেরত দিতে পারে এবং নিজেদের জীবনযাত্রার মানটাও পড়ে। এবং সেই অ্যারেঞ্জমেন্টটা আপনাদের রয়েছে? জি, অ্যারেঞ্জমেন্ট আমাদের রয়েছে। অনেক ধন্যবাদ। আমরা আবার কথা বলবো এই বিষয়ে, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরে আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম মৃৎশিল্প এবং ফার্নিচার মাঠ নিয়ে, অর্থাৎ পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগের আওতায় কিছু কার্যক্রম নিয়ে। আলোচনায় রয়েছেন নাজিমউদ্দিন মোল্লা, নির্বাহী পরিচালক শতফুল বাংলাদেশ, এবং পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব AQM গোলাম মাওলা। জনাব গোলাম মাওলা, আলোচনায় আসলো যে আমাদের আসলে ক্ষুদ্র উদ্যোক্তাকে টিকে রাখার জন্য অনেকগুলো কাজ হাতে নিতে হয়, তার
বিপণন থেকে আরম্ভ করে তার প্রযুক্তি প্রশিক্ষণ সবকিছুই, এই কাজগুলিকে কি ভ্যালু চেনের আওতায় দেখা যায় কিনা? আমরা শুরু করেছিলাম ক্ষুদ্র উদ্যোগকে অর্থায়ন করা নিয়ে, শুধু অর্থায়ন নিয়ে, এবং বর্তমানে আমরা বিজনেস ক্লাস্টারগুলোকে আইডেন্টিফাই করছি, অর্থাৎ যেই এলাকায় যেই পণ্যটা একসাথে অনেকে উৎপাদন করছেন ক্লাস্টার আকারে, সেইটাকে আইডেন্টিফাই করছি এবং করে সেইখানে আমরা বিভিন্ন সহায়তা দিচ্ছি। পাশাপাশি যে উৎপাদনের যে ভ্যালু চেইন উন্নয়ন আছে, ভ্যালু চেইন যেটা আছে, সেইখানে ভ্যালু চেইন উন্নয়নের জন্য আমরা সুনির্দিষ্ট ইন্টারভেনশন দিচ্ছি। আমরা যদি এই মৃৎশিল্পের কথা বলি অথবা আসবাবপত্র, আমরা দেখব যে এটা যে ডিজাইনটা আছে বর্তমানে, এই কারিগররা যে ডিজাইনটা ব্যবহার করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। সেই ডিজাইনে এটা হাত দেওয়া যেতে পারে, যেখানে যে টেকনোলজি সে ব্যবহার করছে, মৃৎশিল্পে যে টেকনোলজি আমরা দেখছি যে খুব গতানুগতিক বা ট্রেডিশনাল ধরনের যন্ত্রপাতি ব্যবহার করছে, সেখানে যদি আমরা যন্ত্রপাতিগুলো রিপ্লেসমেন্ট করতে পারি সেটা খুব ভালো, যদি গুণগত মানটা বাড়াতে চাই। এবং সাথে হচ্ছে যে কারিগর যারা আছেন, যারা দক্ষ কারিগর, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য, ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমরা তাদেরকে সহায়তা দিতে পারি। জনাব নাজমুদ্দিন মোল্লা, আপনার কাছে আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে এই যে অর্থায়ন করা হচ্ছে ক্ষুদ্র উদ্যোগে, এই অর্থায়নের পূর্বে আসলে কি দেখা হয়? যেমন জনাব মাওলা বলতেছিলেন যে কারিগরদের একটা প্রশিক্ষণ, আমরা দেখছি মৃৎশিল্প বা ফার্নিচার এই সমস্ত শিল্পী যারা রয়েছে, এটা বংশ পরম্পরা হয়ে যায়। তার মানে অর্থায়নের সময় কি এই জিনিসটা দেখা হয় যে আসলে তার এক্সপার্টাইজটা কোথায় রয়েছে? এটা কি একটা বিষয়? আর কি দেখা হয়? সাধারণত যে কাজে এক্সপার্ট না, এক্ষেত্রে যদি আমরা মাইক্রো এন্টারপ্রাইজের ঋণগুলো দিই, সেক্ষেত্রে তারা ভালো কিছু করতে পারে না। তার কারণ একজন দর্জি যদি নিজে দোকান করে, দর্জি যদি নিজে দর্জিগিরি না করে, তাহলে অন্য লোক দিয়ে এই দর্জিগিরি করানো সম্ভব না। আজ একজন আসলো, কাল একজন চলে গেল, এই রকম ঘটনা ঘটে। অতএব এই বিষয়টা সবচেয়ে গুরুত্ব সহায়তা দেখা হয় যে আসলে সে কাজটা করার জন্য কতটুকু উপযোগী, নিজে জানে কিনা কাজটা, এটাই প্রথমত দেখা হয়। এটা দেখে তারপরে সেখানে আমরা, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তো আরও কারিগর তাদেরকে সাহায্য করে, অর্থাৎ একটা ওয়েজ মজুরি ভিত্তিক কর্মসংস্থান তো অনেকের হচ্ছে। জি জি, তাদেরকে এই প্রশিক্ষণটা কি আপনারা দিয়ে থাকেন নাকি তারাই নিজেদের উদ্যোগে দেয়? তারাই নিজেদের উদ্যোগে এই প্রশিক্ষণটা দিয়ে থাকে, আমরা তাদেরকে সহযোগিতা করি। সুনির্দিষ্টভাবে যদি আমরা বলি, প্রতিবেদনে মিষ্টি তো এটা দেখলাম, সুতরাং এই মিষ্টি তো মাঠে হাটে ঘাটে বিক্রি হয়, এটা কতটুকু পরিবেশ বান্ধব, এটা মানে এদিকটা প্রতিষ্ঠান লক্ষ্য করে কিনা? জি স্যার, এটা লক্ষ্য করা হয়, তৈরি থেকে আরম্ভ করে একদম বিপণন পর্যন্ত। জি, তৈরি থেকে আরম্ভ করে বিপণন পর্যন্ত আমরা এই বিষয়গুলো খেয়াল করি এবং তাদেরকে সচেতন করার জন্য যা কিছু করার দরকার আমরা করি। তার কারণ হলো এটা খেয়ে মানুষের যেন দীর্ঘমেয়াদে কোনো অসুখ বিসুখ বা কোনো ক্ষতি যেন না হয় সেটা দেখি। পাশাপাশি আর একটা জিনিস আমরা দেখি, সেটা হলো শিশু শ্রম যেন এখানে ব্যবহার না হয়। এই যে মিষ্টি তৈরি যেটা দেখলাম, এটা তো উনি ঘরে বসে বিক্রি করছে, বা এগুলির কি কোনো বৈচিত্র্যায়ন মিষ্টি তৈরিটা এটা কি করা যায় কিনা? অর্থাৎ আমরা যারা ঢাকাতে থাকি তারা কিন্তু গ্রামের মিষ্টি খাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে তাকে থাকি, তো সেটা কি আনার, যেমন আমাদের একটা প্রতিষ্ঠান জয়পুরহাটে, সেটি হচ্ছে তাদের যে কৃষক যারা রয়েছে, একদম একটা বিশাল ক্লাস্টার রয়েছে, সব উৎপাদিত দুধগুলো তারা কিনে নিয়ে আসে এবং ঢাকাতে বিশাল বিপণন তারা করে। এরকম কি কিছু হচ্ছে রাজশাহী অঞ্চলের? আপনাদের কি কোনো পরিকল্পনা আছে নাকি? এইরকম এখনো হচ্ছে না, মানে হচ্ছে এরকম বলবো না, তো আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে যে ক্লাস্টারটা কথা বলা হলো, ক্লাস্টার পেস প্রকল্পটা যদি শুরু হয়, ওই ক্লাস্টার বেজে যে কাজগুলো হবে, আমরা পিকেএসএফের যে শ্যামলীতে যে অফিস হচ্ছে তার মাধ্যমে বিক্রয় করা যাবে। আমরা সেক্ষেত্রে শুধু ওই না, ওটা না, আমরা যেমন জয়পুর হাটে যেটা করছি, যে ঢাকাতে একটা খুব প্রসিদ্ধ নাম না বললে হয় না, জয়পুর মিষ্টি, তাই না? জয়পুর সিট, এটা সম্পূর্ণ দুধগুলো আসছে জয়পুর হাট থেকে এবং আমাদের একটি প্রতিষ্ঠান থেকে। ঠিক এই লেয়াজুটা যদি করা দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ওই জায়গায় আমি নিজে 10 টাকা কেজি দুধ দেখেছি, আজকে সেখানে 50 টাকা কেজি দুধ। এই ব্রিজটা করার ফলিত ঘটনা ঘটেছে কি? ঠিক ওই রকম লিঙ্কেজগুলি এই জায়গায় আমি খুব সুনির্দিষ্টভাবে বলতে পারি যে বর্তমানে পিকেএসএফ যেটা কাজ করছে, একটা হচ্ছে পণ্যের ব্র্যান্ডিং তৈরি করা। আমরা লক্ষ্য করে দেখব যে
আমাদের বিভিন্ন গ্রামাঞ্চলে এবং বিভিন্ন এলাকায় যে ক্ষুদ্র উদ্যোক্তারা যে পণ্যটা তৈরি করছেন তার কিন্তু তার নিজস্ব কোনো পরিচিতি নেই, অথচ এটার কোয়ালিটি আমরা যদি মিষ্টির কথা বলি বা অন্যান্য বিষয়ের কথা বলি অনেক ভালো কোয়ালিটি। আমরা এই ব্র্যান্ডিংয়ের দিকে খুব জোর দিচ্ছি এবং আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এটা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে একটা হবে যে ক্লাস্টারে যেমন ব্র্যান্ডিং হবে, উদ্যোক্তার নিজেরও ব্র্যান্ডিং হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে। এই সুধীমণ্ডলী, পিকেএসএফের সকল কার্যক্রমের মূলে রয়েছে মানুষ। মানুষকে কেন্দ্র করেই পিকেএসএফ সকল কর্মসূচির বিন্যাস ঘটিয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নই পিকেএসএফের লক্ষ্য। মানুষ কেন্দ্রিক চিন্তা চেতনার বিকাশ ঘটিয়ে পিকেএসএফ ভবিষ্যতেও এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।